Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। বিপিএল এ ম্যাচ চলাকালীন প্রেসিডেন্ট রুমে নাজমুল আবেদিন ফাহিমের সাথে বিসিবি সভাপতির দুর্ব্যবহার। কাজে বাধা আসলে ক্রিকেট বোর্ডে থাকতে চান না এই পরিচালক। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নাজমুল আবেদিন। বলেছেন স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে দায়িত্ব সঠিকভাবে বন্টন না হওয়ায় সমস্যা হচ্ছে কাজ করতেও। হাসান আল মারুফের রিপোর্টে থাকছে বিস্তারিত। এই ধরনের একটা মন্তব্য করাটা কতটা সমীচীন হয়েছে। কাজ করতে না পারি তার চাইতে ভালো আমার বাইরে থাকবো। বোর্ড ডিরেক্টরদের যে জায়গাটা দেওয়ার কথা সেই জায়গাটা জরুরি, ফ্রিডম নিয়ে কাজ করা। বিপিএলে স্টেডিয়ামের গেট ভাঙচুর, টিকিট নিয়ে দর্শকদের অসন্তোষ। ম্যাচ চলাকালীন প্রেসিডেন্ট বক্সে মন্ত্রণালয়ের কর্তাদের সাথে বাকবিতণ্ডায় সরগরম ক্রিকেট পাড়া। এবার সেই উত্তাপের আগুনে ঘি ঢেলে বিসিবি পরিচালকের সাথে বিসিবি সভাপতির দুর্ব্যবহার। যমুনা টিভির কাছে খবর, বিপিএল চলাকালীন সভাপতির রুমে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই নাজমুল আবেদিন ফাহিমকে অপদস্থ করেছেন ফারুক আহমেদ। ইউ অ্যাক্টিং লাইক ফানি, বিসিবি প্রেসিডেন্ট হতে চান, আসেন বানাই দেই, গলা উঁচিয়ে এমন সব উত্তপ্ত বাক্য বলেন বোর্ড প্রধান। সেই খবর কতটা সত্য? ওরকম একটা মন্তব্য আমি স্পেসিফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, বাট সেটা আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে এবং সেটা বুঝিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়তো সেভাবে আমাকে তার কনফিডেন্সে নিচ্ছেন না। আমি জানি না কেন প্রেসিডেন্ট একটা কমেন্ট করেছেন আমার ব্যাপারে একটা কমেন্ট করেছিলেন, যেটা শুনে আমি খুব অবাক হয়েছিলাম, ভীষণ অবাক হয়েছিলাম এবং স্বাভাবিকভাবেই আমি মোটে আশা করিনি এমন একটা কমেন্ট। এবং সেটা অনেকগুলো মানুষের সামনে সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল, অন্যান্য বোর্ড ডিরেক্টর ছিল এবং বাইরের লোকজন ছিল। এতে যেটা আমার কাছে মনে হয়েছে যে বোর্ড প্রেসিডেন্ট হয়তো বোর্ড ডিরেক্টরদের যে জায়গাটা দেওয়ার কথা সেই জায়গাটা কতটা দিতে চান সেটা, কিংবা আমার ব্যাপারটা হয়তো কিছুটা ভিন্ন হবার কথা। কারণ যে দুজন আমরা রিসেন্টলি এসেছি তাদের মধ্যে বোর্ড প্রেসিডেন্ট একজন এবং আমি একজন, এবং সেখানে আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং থাকার কথা, যেই একসাথে কাজ করার যে ব্যাপারটা থাকার কথা, সেখানে এই ধরনের একটা মন্তব্য করাটা কতটা সমীচীন হয়েছে। স্বাধীনভাবে যেমন দেয়া হয় না কাজ করতে, তেমনি মতামত নেওয়া হয় না কোনো বিষয়। সাফ জানিয়েছেন এমনটা হলে বোর্ডে থাকতে চান না তিনি। আমার অনেক সময় মনে হয় যে আমি বোর্ডে না থাকলে বোধহয় ভালো, কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি, যে ধরনের আলাপ আলোচনা করতে পারি, সেটা বোর্ডের থেকে আমার পক্ষে করা সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি আমাকে বোর্ডে কাজ করতে হবে, যদি কাজ করতে না পারি তার চাইতে ভালো আমার বাইরে থাকলে আমি হয়তো কী হতে পারে না হতে পারে, কী হওয়া উচিত ছিল এগুলি নিয়ে আলোচনা করতে পারি। সো বোর্ডে থাকাটা আমার জন্য খুব জরুরি না। করতে তাই যদি কাজ করার সুযোগ না থাকে, সেভাবে ইয়ে করার মতন না থাকে, নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার না থাকে, কারণ আমার খুব জরুরি ফ্রিডম নিয়ে কাজ করাটা, নিজের চিন্তাভাবনাটাকে মেলে ধরার সুযোগ থাকাটা, মেলে ধরার। 4 মাসের বেশি সময় হলেও এখনও ঘোষণা করা হয়নি বিসিবির স্ট্যান্ডিং কমিটি। দায়িত্ব বন্টন না হয় পরিচালকদের কাজ করতেও হচ্ছে সমস্যা। আমরা এখনও আমাদের স্ট্যান্ডিং কমিটিগুলোকে দাঁড় করাতে পারিনি। তাতে যেটা হয়েছে যে অথরিটি নিয়ে কাজ করা, হ্যাঁ আমি এই ডিপার্টমেন্ট বা ওই ডিপার্টমেন্টের পুরো দায়িত্বটা আমার, সেই অথরিটি নিয়ে কাজ করার সুযোগটা এখনো হয়নি। তাতে যতটা গতিশীল হতে পারতো সেই গতিশীলতাটা আসেনি। আমার যে ভূমিকা রাখার সুযোগ ছিল সেই ভূমিকা রাখার সুযোগ এই মুহূর্তে সেভাবে আমি পাচ্ছি না। যেসব বিষয়গুলো আমার জানা প্রয়োজন, যেসব বিষয়ে আমার কন্ট্রিবিউট করার সুযোগ আছে, সেই সব বিষয়ে যে আমি করতে পারছি তা না। মাঠে যখন সেরাটা দিয়ে বিপিএল এর মঞ্চ মাতাচ্ছেন ক্রিকেটাররা, তখন মাঠের বাইরে আলোচনা সমালোচনা চলছেই ক্রিকেট বোর্ড নিয়ে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। বিপিএল এর যে প্রথম পর্ব, ঢাকা পর্ব, এটা শেষ হয়েছে দুদিনের একটা বিরতি, কিন্তু সেই বিরতি তো বোঝা যাচ্ছে না আসলে। মাঠের বাইরে এত ঘটনা, বিশেষ করে যে ক্রীড়া উপদেষ্টার
সহকারী, তার সঙ্গে বিসিবি বসের একটা সমস্যা হলো, সেটা এলো সামনে, এখন নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে সমস্যাটা এলো সামনে। তো এই জায়গাটা তো নিঃস্বার্থভাবে কাজ করার একটা জায়গা সঞ্জনা, মানে এই জায়গায় যদি ঝামেলা থাকে তাহলে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজটা, যে ডেডিকেশন দিয়ে কাজটা করা, সেটা তো বাধাগ্রস্ত হবেই। একদমই তাই। তবে এই শঙ্কার যত মেঘ আছে, যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে সেটাও দূরে সরে যাক এবং সব কালো ধোঁয়াশা কেটে সুন্দর একটা নতুন করে শুরু সম্ভাবনা বিসিবির আমরা সেটা নিশ্চয়ই দেখতে পাবো। বিসিবি সভাপতি ফারুক আহমেদ অন্তত তাই বলছেন। ঠিক এই যে আমরা দেখছিলাম রিপোর্টটা, নাজমুল আবেদিন ফাহিমের কথার জবাবে সিলেটে কথা বলেছেন ফারুক আহমেদ। নাজমুল আবেদিন ফাহিমের যে অভিযোগ, সেই অভিযোগের জবাবে ফারুক আহমেদ বললেন এই টাইপ কথা হয়ে থাকতে পারে, কিন্তু এক্স্যাক্টলি মনে নেই তার। তবে দুজনের মাঝে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় বললেন অধিকতর সম্মান ডিজার্ভ করেন তিনি। সিলেটে মাহবুবুর রহমান রিপনের নেয়া সাক্ষাৎকারে রঞ্জন শান্তর প্রতিবেদন। এই ধরনের কথা না, এই টাইপ কোনো কথা হলে হতে পারে, বাট এক্স্যাক্টলি আমার মনে নেই। পাশাপাশি দুজন, অথচ দূরত্বটা যেন যোজন যোজন। কি ঘটেছে তা তো আগেই দেখেছেন যমুনার পর্দায়। সিলেটের বিমান ধরার আগে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নাজমুল আবেদিন ফাহিম। পর্দার আড়ালে ঘটে যাওয়া ঘটনার প্রধান চরিত্র বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবার রাখলেন নিজের বক্তব্য। দ্যাট পার্টিকুলার ডে যেটাতে ফাহিম উল্লেখ করেছে, দ্যাট ডে কিছু ইনসিডেন্ট ঘটেছে। প্রথম লিগে আমাদের উপদেষ্টা মহোদয় আসতে পারেননি, নিচে আমাদের কিছু খুব তাড়াহুড়া করে অনেক কাজ করতে হয়েছে। সো আই ওয়াজ লাইক নট ইন দ্য বেস্ট অফ মাই মাইন্ড। অ্যান্ড তার আগে একটা ইনসিডেন্ট ঘটেছে, আপনারা সবাই রিপোর্ট করেছে প্রেসিডেন্ট বক্সে। সো হিট অফ দ্য মোমেন্টও বলবো না, হয়তো ওই সময় একটা কোনো কথা হয়তো বা আমি তখন আমার ওরকম করে মনেও করতে পারি না, হয়তো বা ফাহিম ভাইয়ের সাথে নিশ্চয়ই কোনো একটা কথা এসে মানে তার পছন্দ হয়নি। বোর্ডের চেয়ার পরিবর্তনের পর ফারুক আহমেদ আর নাজমুল আবেদিন ফাহিম এই দুজনই ছিলেন নতুন। ফারুক আহমেদের মতে নতুন বাংলাদেশে নতুন বোর্ড নিয়ে এগোতে গিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হতেই পারে। আমরা তো একটা নতুন বোর্ড, নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু আপনি জানেন যে আমি 21 তারিখে বোর্ড প্রেসিডেন্ট হয়েছি। ফাহিম ভাই আমার 10 মিনিট পরে বোর্ড ডিরেক্টর হয়েছে। সো আমরা কিন্তু একসাথে, নিউ বোর্ড কিন্তু আমরাই, মানে দুইজনই। আর আগের যেই পরিচালক তারা আছেন, কেউ রিজাইন করেছেন, কেউ বাদ পড়েছেন। সো আসলে উইদিন দ্য অর্গানাইজেশন টুকটাক কিছু মানে কি বলে, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে। ঢাকা টু সিলেট 1 ঘন্টার ফ্লাইটে দুজনে ছিলেন একসাথেই। ফারুক আহমেদের মতে বড় ভাই নাজমুল আবেদিনের সাথে ভেতরের বরফটা গলেছে এর মধ্যেই। তবে আসলে কি তাই? প্রশ্ন থাকছে উত্তরের পিঠেও। বলবো যদি এখন নাই, আমি তার সাথে সে মানে আপনি জানেন ফাহিম ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মানে কমিটি আছে, দুইটা কমিটি, ইনফ্যাক্ট দুইটা খুবই ইম্পর্টেন্ট। অপারেশনস তো ইউ ক্যান সে হার্ট অফ দ্য বোর্ড আফটার প্রেসিডেন্ট, অ্যান্ড দেন ওমেন উইংটাও দেখছে। সো আমার মনে হয় অনেক পরিকল্পনা আমাদের আছে, এগুলো আমরা ঠিক করে ফেলব। এদিকে ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর সঙ্গে বাক বিতণ্ডার ঘটনায় কোনো মন্তব্য করতে না চাইলেও বলেন আরও বেশি সম্মান প্রত্যাশা করেন তিনি। এটা আসলে আমি কমেন্ট করার মতো কোনো ব্যাপার আমি মনে করি না, কেন যে এটা যে ইনভলভ ছিল সে আসলে মনে করেন, আমি তো শুধু বোর্ড প্রেসিডেন্ট না, আই এম এ ফর্মার ক্যাপ্টেন, ফর্মার চিফ সিলেক্টর, ফর্মার ন্যাশনাল প্লেয়ার। সো আই হ্যাভ লাইক কিছু স্টেপস আমি পার হয়ে আসছি। সো আই ডিজার্ভস আ লিটল বিট মোর দেন হোয়াট হ্যাপেন্ড দ্যাট পার্টিকুলার ডে। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এবার বিপিএল এর খবর। সোমবার থেকে শুরু হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। প্রথম ম্যাচে সিলেটের প্রতিপক্ষ রংপুর, দ্বিতীয় ম্যাচে রাজশাহী খেলবে বরিশালের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর 1:30টায় রংপুর রাইডার্সকে আতিথ্য দেবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ঢাকা পর্বে জয়হীন সিলেট এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চায়। বিপরীতে হ্যাট্রিক জয়ে দারুণ ছন্দে রংপুর রাইডার্স একই মাঠে সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলবে তারকাবহুল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। একটি করে জয়ে ঢাকা পর্ব শেষ করেছে দুই দলই। ঢাকা পর্বে টানা 3 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স, একটা ম্যাচ খেলা সিলেট স্ট্রাইকার্স সবার নিচে। 2 ম্যাচে 1 জয় পাওয়া বরিশাল 4-এ 2 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রাজশাহী।
ঢাকা পর্বের পর সোমবার থেকে শুরু হবে সিলেট পর্ব। দ্বিতীয় পর্বের টিকিটের মূল্য প্রাপ্তির স্থান জানিয়েছে বিসিবি। টিকিটের সর্বনিম্ন দাম 150 টাকা এবং সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে 2000 টাকা। সিলেট শহরের 3টি বুথ থেকে নগদ টাকায় পাওয়া যাবে অফলাইন টিকিট। সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় সকাল 10টা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল 3টা থেকে মিলবে টিকিট। 7টি ক্যাটাগরিতে সিলেট পর্বের টিকিট মূল্য নির্ধারিত হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য দর্শকদের গুনতে হবে 2000 টাকা, জিরো ওয়েস্ট জোনের জন্য গুনতে হবে 600 টাকা। পূর্ব গ্যালারি ও ক্লাব হাউসের মূল্য নির্ধারণ করা হয়েছে 500 ও 250 টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ড, পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখা যাবে 150 টাকায়। 6 থেকে 13 জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএল এর সিলেট পর্ব। না, ঢাকার চেয়ে প্রত্যেকবার অন্তত সিলেট, চিটাগাং এই জায়গায় প্রত্যাশা বেশি থাকে রানের দিক থেকে অন্তত। তবে এবার ঢাকার যে উইকেট বা মিরপুরের যে উইকেট সেটা ট্রেমেন্ডাস, খুব ভালো রান দিয়েছে। হোপফুলি সিলেট পর্বে এই যে টিকিট কেটে দর্শকরা আসবেন তারা যাতে হতাশ না হন, 4 ছক্কার ফুলঝুরি সেটা বিপিএল এ চলতে থাক। একদমই তাই। মিরপুরের উইকেটটা যেভাবে কাজে লাগিয়েছে, ব্যাটাররা যেভাবে খেলেছে, সে একই ধারা অব্যাহত থাকুক সিলেট পর্বেও। দর্শকরা যেন মাঠে যে প্রত্যাশাপূর্ণ একটা ম্যাচ উপভোগ করতে পারে সেই প্রত্যাশা থাকবে একেবারে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাতীয় দলের ব্যাটিং দেখেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও মিলেছে দেশের সেরা এই কোচের জাদুকরী হাতের ছোঁয়া। ক্রিকেটাররাও স্বীকৃতি দিয়েছেন। ক্রিকেটারদের মতে সালাউদ্দিন সাহস দেন, সেই সাহসে তারা বিশ্বজয়ের স্বপ্ন দেখেন। প্রতিপক্ষের চোখে চোখ রেখে সাকিব আল হাসানের লড়তে পারার শক্তির অনেকটা বড় রসদ বছরের পর বছর ধরে জুগিয়ে এসেছেন মোহাম্মদ সালাউদ্দিন। যে কোনো বিপদে সাকিব ছোটেন প্রিয় কোচের কাছে, কোচও সেরা শিষ্যের পাশে থাকেন। শুধু সাকিব কেন, তামিম, মুশি, রিয়াদ থেকে লিটন, সৌম্য বিজয় হয়ে হালের হৃদয় জাকের জয়। সালাউদ্দিন সবার কোচ, সাফল্য মেলে বলেই সবাই তার সাথে কাজ করেন। ক্লাব জার্সি থেকে বাংলাদেশের জার্সিতেও গল্পটা বদলায়নি। সালাউদ্দিনের জাদুকরী হাতের ছোঁয়া সবখানে। উনি আসলে সবসময় একটা কথা বলে যে প্লেয়ারদের সবসময় উনি ফ্রিডম নিয়ে খেলার, যে কোনো ভয় নিয়ে খেলার জন্য তেমন কোনো হেজিটেশন নিয়ে খেলা যাবে না। উনি সবসময় যে প্লেয়ারদের ফ্রিডম দিয়ে দেয়, ওইটা খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ প্লেয়ার হিসেবে। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হলেও ব্যাটাররা রান করেছেন। সিনিয়র সহকারী কোচ হিসেবে ব্যাটিংয়ের দায়িত্ব পাওয়া সালাউদ্দিনের তো এটাই প্রাপ্তি। টি-20 সিরিজে ক্যারিবিয়ান পাওয়ার হিটাররা ভুগলেও তুলনামূলক বেশি স্বাচ্ছন্দ্যে ছিলেন জাকের শামিমরা। আর জাকেরদের কল্যাণে টেস্ট জেতায় প্রমাণ তো হয়েছেই। পেস স্বর্গেও এখন শোনা যায় বাঘের গর্জন। অনেকে হয়তো বা বলবে যে আমরা টেস্ট ক্রিকেটে ইমপ্রুভ করতেছি না, এটা আসলে রং। আমরা কিন্তু দেখেন এখন ম্যাচ উইনিং হওয়া শিখছি। আমরা পাকিস্তানের 2টা টেস্ট উইনিংছি, দেন ওয়েস্ট ইন্ডিজে একটা। সো আসলে আমরা ডে বাই ডে খুব ইমপ্রুভ হচ্ছে আমাদের। আমরা বাইরে গিয়ে টেস্ট ম্যাচ উইন করা কিন্তু অত ইজি না। সো আমরা ওইগুলা করতেছি। সামনে আরও নেক্সট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিডিউলে হয়তো বা আমরা 5টা ম্যাচ জিতবো, 6টা ম্যাচ জিতবো, এভাবে এগোনোর প্ল্যান হবে। জাতীয় দলের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত সফল মোহাম্মদ সালাউদ্দিন। আপাতত বিপিএলে ক্রিকেটারদের পারফরমেন্স দেখবেন, পাশাপাশি কাজ করবেন টেস্ট ক্রিকেটারদের নিয়ে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের। So stay connected. প্রিমিয়ার লিগের আদলে নতুন একটি নারী লীগ আয়োজন করতে চায় বাফুফে। বিভিন্ন পর্যায়ের শীর্ষ 10টি দলকে সভার জন্য ডাকা হলেও তাতে অনুপস্থিত ছিল মোহামেডান আবাহনী, কিংসের মতো দল। 6 মাস ব্যাপী এই টুর্নামেন্টে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থ ও আবাসন সংকট। টুর্নামেন্ট চলাকালীন ক্লাবগুলোর পক্ষ থেকে প্রতি মাসে 10 লাখ টাকা অনুদানের কথা জানানো হয়। অক্টোবরে টানা দ্বিতীয়বার সাফ জয় করে দেশে ফিরে এখনও মাঠের খেলায় ফিরতে পারেনি নারী ফুটবলাররা। ছুটি আর সংবর্ধনা গ্রহণের মাধ্যমেই এক প্রকার অলস সময় পার করছে দল। এর মধ্যেই ঘোষণা এলো নতুন ফুটবল লিগের। প্রিমিয়ার লিগের আদলে গড়া এই লিগের জন্য সভায় যোগ দেয়নি আবাহনী, মোহামেডান কিংবা কিংসের মতো দল। তাদের অনুপস্থিতির কারণ স্পষ্টভাবে জানেন না মাহফুজ আক্তার কিরণ। তাদের হয়তো পার্সোনাল কোনো সমস্যা আছে, কাজ থাকতে পারে, অনেক ব্যস্ততার ভিতরে আছে, আসেনি, সেটা কোনো সমস্যা না। মেইনলি দরকার ছিল যে সমস্যাগুলো ফাইন্ড আউট করা,
লিমিটেশনসগুলো বের করা। 6 মাস আর 90 ম্যাচের এই টুর্নামেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে অর্থ সংকট ও নারী ফুটবলারদের আবাসন সমস্যা। আর্থিক সহায়তার বিষয়টি নিয়ে কাজ করার কথা জানান নারী উইংয়ের চেয়ারম্যান। একটা টিম যখন সিঙ্গেল লিগ খেলে 1 মাসে শেষ হয়ে যায়, তখন প্লেয়ারকে একরকম টাকা দিতে হয়। যখন সেটা ডিউরেশন 6 মাস হবে, তখন তাকে 6 মাসের টাকাটাই দিতে হবে। একইভাবে কোচিং স্টাফকেও 6 মাসের টাকা দিতে হয়। সরাসরি আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছে, অথবা আমরা স্পন্সর, একটা ডেডিকেটেড স্পন্সর জোগাড় করে দিব টিমগুলোকে, এইভাবে চেয়েছে। কোনো ক্লাব যাতে ইচ্ছেমতো ফুটবলার টেনে বেঞ্চে বসিয়ে রাখতে না পারে সেই লক্ষ্যে পুলের ব্যবস্থা করছে বাফুফে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। রোহিত কোহলিদের অবসরের সিদ্ধান্ত তাদের উপরই ছেড়ে দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। তার মতে এই দুই সিনিয়রের যে কোনো পরিকল্পনাই মঙ্গল বয়ে আনবে দলে। এদিকে সিডনি টেস্টে অধিনায়ক হয়েও মূল একাদশ থেকে রোহিতের সরে যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এই কোচ। একই সাথে জানালেন দলের সবাইকে সমান চোখেই দেখেন গম্ভীর। অবশেষে শেষ হলো নানা আলোচনা সমালোচনায় ভরপুর বর্ডার গাভাস্কার ট্রফি। 2014-15 মৌসুমের পর প্রথমবারের মতো বর্ডার গাভাস্কার ট্রফি জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে দীর্ঘ 8 বছর পর আভিজাত্যে মোড়ানো এই সিরিজের ট্রফি হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার। মাঠের বাজে পারফরম্যান্স তো আছেই, মাঠের বাইরেও নানা ইস্যুতে অস্থির এখন ভারতীয় ক্রিকেট। সবশেষ সিডনি টেস্টে অধিনায়ক হয়েও রোহিত শর্মার মূল একাদশ থেকে সরে দাঁড়ানোর ঘটনায় রোহিতের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। সেটার কড়া জবাবও অবশ্য দিয়েছেন ভারতীয় অধিনায়ক। এবার এই বিষয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। এ প্রসঙ্গে অনেক প্রতিবেদন হয়েছে, অনেক কথা বলা হচ্ছে। অন্তত আমাদের এক্ষেত্রে কিছুটা নমনীয় হওয়া দরকার ছিল। যদি কোনো অধিনায়ক দলকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নেয়, তাতে আমি ভুল কিছু দেখি না। তবুও বিষয়টি নিয়ে অনেক বেশি আলোচনা করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বিষয়টাই এমন যে এখানে দলই সবকিছুর ঊর্ধ্বে, দেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে 22 গজে যে সময়টা ভালো যাচ্ছে না রোহিত কোহলির, সেটা স্পষ্ট করছে পরিসংখ্যান। বর্ডার গাভাস্কার সিরিজের 5 ম্যাচের 9 ইনিংসে ব্যাট করেছেন কোহলি, যেখানে একটি সেঞ্চুরি করলেও তার রান সংখ্যা মাত্র 190। পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি ছাড়া বাকি 7 ইনিংসে কোহলির খেলা সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল 36। অন্যদিকে পিতৃত্বকালীন ছুটিতে থাকায় সিরিজের প্রথম টেস্টে খেলেননি ভারতীয় অধিনায়ক রোহিত। এরপর 3 টেস্টে ব্যাট হাতে করেছেন মাত্র 31 রান। প্রত্যেকেই তার নিজের কাজটা জানে এবং পেশা হিসেবে এখানে ভালো করতে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে যায়। তাই এটি আমার কিংবা আপনার দল নয়, দেশের দল। আমাদের ড্রেসিং রুমে অনেক সৎ ক্রিকেটার আছে যাদের ভালো করার ক্ষুধা আছে এবং সেটি মাথায় রেখে দলের জন্য অবদান রাখতে চায়। এক্ষেত্রে আমি নির্দিষ্ট কাউকে এগিয়ে রাখি না। কারো অভিষেক হচ্ছে, কেউ বা 100 টেস্ট খেলে ফেলেছে, সবার প্রতি আমার দৃষ্টি সমান। ভারতের এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ভবিষ্যৎ আপাতত তাদের হাতেই ছেড়ে দিয়েছেন গম্ভীর। রোহিত কোহলিদের যে কোনো পরিকল্পনাই দলের জন্য হবে মঙ্গল, এমনটাই মত এই কোচের। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ইয়াংয়ের অনবদ্য ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে 9 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এর আগে হেনরির দুর্দান্ত বোলিংয়ে মাত্র 178 রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। টস হেরে ব্যাট করতে নেমে 23 রানে 4 উইকেট হারিয়ে বিপাকে লঙ্কানরা ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দেয় ওপেনার প্রথম নিশাঙ্কা, খোশাল মেন্ডিস, কামিন্দো মেন্ডি ও আসালাঙ্কা। পঞ্চম উইকেটে লিয়ানাগেকে নিয়ে 87 রানের জুটি করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন আভিষ্কা ফার্নান্দো। 54 বলে 36 রান করে লিয়ানাগে আউট হওয়ার পরও 4 বলের ব্যবধানে সাজঘরের পথ ধরেন 56 রান করা ফার্নান্দো। এরপর বিক্রমা সিংহে ও হাসারাঙ্গার ব্যাট থেকে আসা 48 রানের জুটি এই দুই ব্যাটারের সাজঘরে ফেরার পর 43.4 ওভারে 178 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে 93 রানের জুটি করেন উইল ইয়াং ও রাচি রবীন্দ্র। 36 বলে 45 রান করে ফেরেন রবীন্দ্র। এরপর কিউইদের জয়ের বন্দরে পৌঁছে দেন ইয়াং ও চ্যাপম্যান। 86 বলে 90 রানের অপরাজিত ইনিংস খেলেন ইয়াং। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।